সিনেমা শুরু হয় এবং আমরা কনর নামে একটি ছোট ছেলেকে দেখি যে তার বাড়িতে শান্তিতে ঘুমাচ্ছে। আর তখন সে বুঝতে পারল যে আমার বাড়ির বাইরে একটি খুব বট গাছ আছে, যার অন্যদিকে একটি গির্জা আছে। হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করে, গির্জায় ফাটল দেখা যায়, এটি ভাঙতে শুরু করে এবং এটি দেখার সাথে সাথে সে মাটিতে আছড়ে পড়তে শুরু করে। গির্জার পাশে একজন মহিলা দাঁড়িয়েছিলেন যিনি তার সাথে নামতে শুরু করেন। কনর তার হাত ধরে তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন, একই সাথে সে কাঁদছিল, কিন্তু কনর তাকে বাঁচাতে পারেনি এবং সে মাটিতে পড়ে গেল। এখন সে হঠাৎ ভয় পেয়ে গেল এবং চোখ খুলল, অর্থাৎ সে কেবল স্বপ্ন দেখছিল। কিন্তু কনর বিশ্বাস করতে পারছিল না যে আমি এই স্বপ্ন দেখেছি, কারণ এটি সত্য বলে মনে হয়েছিল। এখন সকাল হয়ে গেছে, কনর উঠে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আমরা জানতে পারলাম যে সে তার অসুস্থ মায়ের সাথে থাকে, যার অবস্থা খুবই খারাপ। এই কারণেই কনরকে ঘরের সমস্ত কাজ করতে হয়, যার পরে সে স্কুলে যায়। এখন স্কুলে একটা ধর্ষক ছেলে ছিল যে প্রায়ই কনরকে বিরক্ত করত, কিন্তু সেই বেচারা ছেলেটা বরাবরের মতো তাকে উপেক্ষা করে বাড়ি ফিরে আসে। সন্ধ্যায় কনর তার মায়ের সাথে সময় কাটায়, আর তারা তার দাদুর প্রজেক্টরে পুরনো সিনেমা দেখতে শুরু করে, যেখানে একজন লোক একটা টাওয়ার থেকে পড়ে যাচ্ছে। দেখো, কনর তার স্বপ্নের কথা মনে করে ফেলে, অর্থাৎ যখন গির্জা ভেঙে যাচ্ছিল এবং সেখান থেকে একজন মহিলা পড়ে যাচ্ছিলেন। তাই সে ভাবে, কেন এই স্বপ্নটা কাগজে লিখবে না, যা সে মনে করে ভাবতে ভাবতে আঁকতে শুরু করে। সে আঁকতে শুরু করে। কনর যখন ছবি আঁকছিল তখন তার বাড়ির বাইরের মাটি, যা গির্জার কাছে একটি বট গাছ ছিল, ফেটে যেতে শুরু করে, আর নিচ থেকে একটি খুব বড় দৈত্য মাটি ভেঙে বেরিয়ে আসে, যেটি কনরের দিকে এগিয়ে আসছিল। আর ঘড়িতে যখন 12:07 সে কনরের জানালার কাছে এসে তাকে ডাকতে শুরু করে। দেখো, কনর খুব ভয় পেয়ে যায় এবং এখানে সেখানে লুকানোর চেষ্টা করে, কিন্তু দৈত্যটি তাকে তার হাতে তুলে নিজের কাছে নিয়ে আসে এবং বলে, আমাকে ভয় পেও না, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই এবং তোমাকে গল্প বলতে চাই। শোনো, কনর বলে, না, কারণ তুমি একটা দানব, তাই আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারি না বা গল্প শুনতে পারি না। এটা শুনে দৈত্যটি রেগে গেল। এর ভেতরে একটা বড় কমলা রঙের মতো দেখাচ্ছে, যেন সে রাগে লাল হয়ে গেছে এবং তার বড় মুখ খুলেছে। কিন্তু কনর শেষ করার আগেই পরের মুহূর্তে সে নিজেকে সেই টেবিলে দেখতে পায় যেখানে সে বসে ছবি আঁকছিল। সে মনে করে যে এটা আমার চিন্তা হবে, এবং কারণ সে খুব ভয় পেয়েছিল, সে তার মায়ের কাছে যায় এবং ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন কনর স্কুলে যাচ্ছিল তখন তার চোখ একই বট গাছে গেল। সে খুব মনোযোগ সহকারে গাছটি দেখতে শুরু করে, কিন্তু সে সেখান থেকে স্কুলে যায়। স্কুল থেকে বাড়ি ফিরে সে তার দাদিকে ঘরে দেখতে পায়, কিন্তু সে তাকে এখানে পেয়ে খুব খুশি হয়নি। কনরের দাদি তাকে তার সাথে তার বাড়িতে যেতে বলে, কিন্তু সে স্পষ্টভাবে অস্বীকার করে, যার ব্যাপারে তারা তর্ক করে। কনর ঘুমিয়ে পড়ে, কিন্তু তারপর আবার সে গির্জা ভাঙার স্বপ্ন দেখে এবং সে ভয়ে আবার ঘুম থেকে জেগে ওঠে। যখন সে সময় দেখল তখনও 12:07 বাকি, যেখানে আবার দৈত্যটি গাছের পাশের মাটি থেকে বেরিয়ে এসে কনরের পাশে দাঁড়াল। এইবার দৈত্যটি তাকে সরাসরি তার হাতে ধরে না, বরং তাকে ভালোবাসার সাথে তার বাহুতে ধরে এবং রাগ করার পরিবর্তে সে তাকে অনুরোধ করে এবং বলে, দয়া করে আমার সাথে বন্ধুত্ব করো না, অন্তত গল্পগুলো শোনো। যেখানে এবার কনরও তার গল্প শুনতে প্রস্তুত ছিল, এবং তারপর দৈত্যটি তাকে রাজা, রানী এবং তাদের সন্তানদের গল্প বলে। বহু বছর আগে রাজা, রানী এবং তাদের সন্তানরা একটি বড় প্রাসাদে বাস করত। তারা খুব বিলাসবহুল জীবনযাপন করছিল এবং খুব সুখী ছিল, এবং একদিন কিছু খারাপ লোক এখানে আক্রমণ করেছিল, যেখানে রানী এবং তার সন্তানরা মারা গিয়েছিল। কেবল রাজা এবং তার এক নাতি বেঁচে ছিল। রাজা তার নাতিকে খুব ভালোবাসতেন এবং তার যত্ন নিতেন। তারপর একদিন রাজা আবার বিয়ে করলেন। এখন নতুন রানী ছিলেন একজন অত্যন্ত দুষ্ট, খারাপ এবং লোভী মহিলা। তিনি রাজাকে হত্যা করার চেষ্টা করেছিলেন, কিন্তু সর্বদা ব্যর্থ হন। কিন্তু তারপর একদিন রাজার বয়সের কারণে তিনি মারা যান। রাজার দ্বিতীয় স্ত্রী, দুষ্ট রানী, রাজ্য দখল করেন এবং তিনি অজুহাত দেখান যে রাজপুত্র এখনও সিংহাসন পরিচালনা করার মতো বড় হননি, এই কারণেই আমি রাজ্যের দেখাশোনা করব। এখন রাজার নাতি, রাজপুত্র, এতে খুব রেগে গেলেন এবং তিনি তার প্রাসাদ ছেড়ে গ্রামে চলে গেলেন এবং সেখানে থাকতে শুরু করলেন, যেখানে তিনি সবাইকে রানী সম্পর্কে সত্য কথা বললেন। যদিও আমি সিংহাসনের প্রকৃত মালিক, তিনি রাজ্য দখল করেছেন। তারপর গ্রামবাসীরা এই দানবের সাহায্য নিল এবং তারা রানীকে আক্রমণ করে তাকে পরাজিত করল, যার কারণে রাজপুত্র তার স্থান ফিরে পায়। এবং এই গল্পটি এখানেই শেষ হবে। গল্পটি শোনার পর
কনর দৈত্যকে জিজ্ঞাসা করে যে এই গল্পে কে খারাপ ছিল। দানবটি বলে যে এতে কোনো মন্দ ছিল না, একজন ব্যক্তি তার কাজের কারণে ভালো বা খারাপ হয়ে ওঠে। এখন এটা নির্ভর করে যে সে কোনো পথ বেছে নেয়, ভালো না মন্দ। কনর দানবটিকে বলে যে আমি আমার দাদির সাথে থাকতে চাই না, আমার কি করা উচিত, আমি কিভাবে পালাতে পারি, আমি কিভাবে তার হাত থেকে বাঁচব। দানবটি বলে যে তোমার দাদির সাথে তোমার কোন সমস্যা নেই, আসলে তোমাকে অন্য কারো হাত থেকে বাঁচতে হবে। দানবের সময় শেষ হয়ে গেছে এবং সে ফিরে যায় যখন কনরও তার বাড়িতে আসে। স্কুল থেকে ফিরে আসার পরের দিন কনর দেখে যে তার মা খুব খারাপ অবস্থায় আছে। সে তাকে বলে যে আমার ছেলে, আমি যে চিকিৎসা নিচ্ছি তা আমার উপর কাজ করছে না, তাই নতুন চিকিৎসার জন্য আমাকে এখন হাসপাতালে যেতে হবে। কনর এই কথা শুনে খুব খারাপ লাগে। তারপর তার মা তাকে বলে যে ছেলে, যখন আমি বাঁচব না তখন তোমাকে তোমার দাদির সাথে থাকতে হবে। আর হ্যাঁ ছেলে, তাকে বিরক্ত করো না এবং তার সব কথা শোনো। এখন সে তার মা যা বলেছে তাতে রাজি হয়ে গেল এবং সে তার দাদির সাথে থাকতে চলে গেল। দরজার ঘণ্টা বেজে উঠল। সে যখন পরীক্ষা করতে গেল তার বাবা এলেন, যাকে দেখে সে খুব খুশি হল এবং সে তার সাথে পার্কে গেল। যখন সে খেতে যায় কনর তার বাবাকে বলে, বাবা আমি তোমার সাথে থাকতে চাই, আমার দাদির সাথে নয়। এতে তার বাবা বলে, ছেলে আমি তোমাকে আমার সাথে রাখবো, কিন্তু এখন নয়, আমিও তোমাকে নিয়ে যেতে চাই, কিন্তু এখন পরিস্থিতি খুবই খারাপ, আপাতত তোমাকে তোমার দাদির সাথে থাকতে হবে। আর তারপর সে কনরকে তার দাদির বাড়ির বাইরে রেখে যায় আর সেও দুঃখের সাথে ভেতরে চলে যায়। আজ রাত 12:07 হতেই দানবটি আবার কনরের সাথে দেখা করতে আসে আর সে তাকে আরেকটি গল্প বলে। অনেক বছর আগে এক গ্রামে একজন বাবা থাকতেন। এখন একজন ডাক্তারও ছিলেন যিনি ভেষজ থেকে ওষুধ তৈরি করতেন আর তার চিকিৎসার মাধ্যমে যে কোনো রোগ নিরাময় করা যেত। একদিন ডাক্তার একটি জাদুকরী গাছের কাছে গেলেন যাতে তিনি সেই গাছের ভেষজ ওষুধ তৈরি করতে নিতে পারেন, কিন্তু বাবাও সেখানে আসেন এবং তাকে গাছ থেকে কিছু খেতে নিষেধ করা হয়েছে, যার কারণে ডাক্তারকে খালি হাতে ফিরে যেতে হয়। কিন্তু একদিন বাবার দুই মেয়ে খুব অসুস্থ হয়ে পড়ে এবং কোনো চিকিৎসা তাদের উপর প্রভাব ফেলছিল না। এই কারণেই বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান এবং তিনি তাকে অনেক অনুরোধ করেন এবং বলেন, দয়া করে আমাকে সাহায্য করুন, ওই গাছ থেকে ওষুধ তৈরি করুন এবং আমার সন্তানদের দিন, যাতে তাদের রোগও সেরে যায়, যা কোনো চিকিৎসায় সেরে যায় না। কিন্তু ডাক্তার বাবাকে নিষেধ করেন যে তিনি ঘুমাচ্ছেন, আমি আপনাকে এতে সাহায্য করতে পারবো না, কারণ বাবার কারণে অনেক লোক মারা গেছে। এবং তারপর আমরা দেখতে পাই যে এই দানবটি সেই বাবার পুরো বাড়ি ভেঙে ফেলছে। তার পাশে দাঁড়িয়ে কনর এটি দেখে এবং সেই বাড়ি ভাঙতে শুরু করে, কিন্তু পরের মুহূর্তে সে নিজেকে ঘরে দেখতে পায় এবং রাগের বশে সে বাবার বাড়ি ভাঙেনি, আসলে সে তার দাদা এবং দাদির সমস্ত জিনিসপত্র ভেঙে ফেলেছে। এখন কিছুক্ষণ পরে দাদি বাড়িতে আসে, সেও কনরের এই কাজ দেখে সে অবাক হয়, কিন্তু সে তার উপর রাগ করে না এবং সে শাস্তিও দেয় না, কারণ সে বুঝতে পেরেছিল যে কনর খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে সে জানে যে আমার মায়ের একটি প্রাণঘাতী রোগ আছে আর সে আর বেশি দিন বাঁচবে না, তাকে চিরতরে ছেড়ে দাও। পরের দিন কনর তার মায়ের সাথে হাসপাতালে দেখা করতে গেল। সে দেখতে পায় যে তার মায়ের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। যখন তার মা তাকে বলে যে ছেলে, এই নতুন চিকিৎসাও আমার উপর প্রভাব ফেলছে না, যার কারণে কনর খুব দুঃখিত হয়। আর যখন রাতে দানবটি তার সাথে দেখা করতে আসে তখন কনর তাকে বলে যে দয়া করে আমার মাকে সুস্থ করে দাও, কিন্তু দানবটি বলে যে দুঃখিত, কিন্তু আমি তোমাকে এতে সাহায্য করতে পারবো না। যখন সে দুঃখিত তখন সে বাড়ি ফিরে আসে। পরের দিন যখন কনর স্কুলে যায়, তারপর একই খারাপ ছেলেটি তাকে বলে যে সে ভবিষ্যতে কনরকে বিরক্ত করবে না, কারণ সে উন্নতি করেছে বলে নয়, কিন্তু কারণ কনরকে খুব বেশি দেখা যায় না, যদিও সে আগে স্কুলে আসতো। এখন বিকেলে দানবটি স্কুলে আসে, যা কেবল কনরের কাছেই দেখা যেত। দানবটি এখন তাকে একজন অদৃশ্য মানুষের গল্প শোনায়। অদৃশ্য মানে যা আছে কিন্তু তা দৃশ্যমান নয়। দানবটি বলে যে সে অদৃশ্য ছিল না, কারণ সে অদৃশ্য ছিল, সে দৃশ্যমান ছিল না, কিন্তু এর কারণ ছিল মানুষ তাকে উপেক্ষা করেছিল এবং উপেক্ষা করেছিল। এখন এই কথা শুনে কনরের খারাপ ছেলেটির কথা মনে পড়ে। এটা এখন স্কুলে কনরকে খুব একটা দেখা যায় না। সে মনে করে এর অর্থ হলো সে আমাকে অদৃশ্য করে ফেলেছে। সে রেগে যায় এবং খারাপ ছেলেটিকে আক্রমণ করে এবং তাকে মারতে শুরু করে। সে দানবের সাহায্যে এটা করে। খারাপ ছেলেটি অনেক আঘাত পায়, এত বেশি যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এই ঘটনার পর স্কুলের সমস্ত বাচ্চারা কনরকে চিনতে শুরু করে। সে গাছের কাছে অর্থাৎ দৈত্যের কাছে দৌড়ে যায় এবং সে তাকে ডেকে বলে যে আমার সামনে এসো,
আমাকে সাহায্য করো, আমার মাকে সুস্থ করো, কারণ আমি জানি তুমি এটা করতে পারো। পরের মুহূর্তেই দানবটি সেখানে আসে এবং সে কনরকে বলে যে আমি তোমাকে সুস্থ করতে এসেছি, আমি তোমার মাকে সুস্থ করতে পারবো না। এই কথা শুনে কনর রেগে গেল। দানবটি তাকে বলে যে আমি যা করছি তা তোমার জন্য প্রয়োজনীয়, আর আমি তোমার মাকে সুস্থ করার জন্য এমন কিছু করতে পারবো না। এবার কনর চিৎকার করতে শুরু করে। তারপর দানবটি তার স্বপ্ন তার সামনে নিয়ে আসে, অর্থাৎ দ্রুত বাতাস বইতে শুরু করে এবং সে দেখার সাথে সাথেই গির্জাটি ভেঙে পড়তে শুরু করে। এবার গির্জার পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটি যে পিছলে পড়ে যেতে শুরু করে, সে ছিল কনরের মা। কনর তাকে বাঁচাতে দৌড়ে গেল তার হাত ধরে। সে তাকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু সে পালাতে পারে না, কারণ তখনই তার মা পিছলে পড়ে মারা যান। এটা দেখে কনর দুঃখিত হলেন, কিন্তু তিনি খুব অবাকও হলেন। তারপর দানবটি তার কাছে এসে বললেন, কনর, এখন তুমি পরবর্তী গল্প বলো। প্রথমে কনর কিছু বলে না, চুপ করে থাকে, কিন্তু যখন দৈত্যটি তার উপর রেগে যেতে শুরু করে, তখন সে তার গল্প বলতে শুরু করে। সে বলে যে আমি সবসময় আমার মাকে যন্ত্রণায় দেখেছি, আমি তাকে এত ভালোবাসি যে আমি তার ব্যথা দেখতে পাই না। আমি সবসময় মনোযোগ সহকারে প্রার্থনা করতাম যে সে আমার মায়ের ব্যথা কমিয়ে দেবে, এবং আমি আশা করছিলাম যে সে সুস্থ হয়ে উঠবে। এখন দৈত্যটি তাকে বলে, কিন্তু তোমাকে তোমার মায়ের অবস্থা মেনে নিতে হবে। কনর বলে সে এটা করতে পারবে না, কারণ প্রতিটি স্বপ্নে আমি আমার মাকে বাঁচানোর চেষ্টা করি, একই সাথে আমি নিশ্চিত যে তার অসুস্থতা সেরে যাবে। এই কথা শুনে দৈত্যটি বলে, কিন্তু এটা তোমার সম্পূর্ণ সত্য নয়। তুমি তোমার মায়ের জন্য প্রার্থনা করতে পারো, তাকে বাঁচানোর চেষ্টা করো, কিন্তু কোথাও না কোথাও তুমি তোমার মায়ের অবস্থা দেখে ক্লান্ত হয়ে গেছো। তুমি তার যত্ন নিতে নিতে ক্লান্ত হয়ে গেছো। এই কারণেই তুমি প্রায়শই তার উপর রেগে যাও এবং তুমি চাও তার ব্যথা সেরে যাক, কিন্তু যাতে সে বেঁচে থাকে তার জন্য নয়, বরং যাতে সে ঈশ্বরের কাছে যায়, কারণ তুমি একা তার যত্ন নিতে পারবে না। কান্নাকাটি করার সময় কনরও সম্মত হয় যে হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমি অনেকবার এটা ভেবেছি, কিন্তু বাস্তবে আমি কখনো এটা করতে চাইনি। তারপর দৈত্যটি বলে যে তোমাকে এখন এই তিক্ত সত্যটি মেনে নিতে হবে। তুমি তাকে বারবার থামাচ্ছ, আর এখন তোমাকে তাকে ছেড়ে দিতে হবে। তুমি এটা করো, তাই তোমার অবস্থা এমন। এরপর আমরা সেই তিনটি গল্পের অর্থ জানতে পারি। প্রথম গল্পে রাজপুত্র খারাপ হলেও একজন ভালো রাজা হয়ে ওঠে এবং তার লোকেদের ভালো যত্ন নেয়। দ্বিতীয় গল্পে ডাক্তার লোভী ছিল, কিন্তু সে মানুষকে সাহায্য করেছিল এবং সে তার বাবার চেয়ে অনেক ভালো মানুষ ছিল। এবং তৃতীয় গল্পে অদৃশ্য মানুষটি একা ছিল, সবাইকে তার উপস্থিতি অনুভব করিয়ে। তাই কোথাও না কোথাও তিনটি গল্পই কনরের সাথে যুক্ত ছিল। তারপর দৈত্যটি কনরকে বলে যে তুমি এতদিন সত্য থেকে পালিয়ে আসছিলে, কিন্তু সবকিছু ব্যাখ্যা করার পর পার্থক্য হলো তুমি এত তাড়াতাড়ি সত্য গ্রহণ করে ফেলো। এখন এই সব কিছুর সাথে সাথে কনরও খুব বিরক্ত হয়ে ওঠে। এই কারণেই সে রাতে সেখানে ঘুমায়। রাতে দাদি তাকে খুঁজতে গাছের কাছে এসেছিল। সে সেখানে ঘুমাচ্ছে দেখে সে কনরকে জাগিয়ে হাসপাতালে নিয়ে যায়, যেখানে দুজনের মধ্যে সম্পর্ক ভালো হতে শুরু করে। কনর তার দাদির সাথে ভালো ব্যবহার শুরু করে। তারপর যখন সে হাসপাতালে পৌঁছায়, কনর তার মায়ের সাথে শেষবারের মতো দেখা করে। সে তাকে সুন্দরভাবে বিদায় জানায়, যার পরে সে এই পৃথিবী ছেড়ে চলে যায়। তারপর অনেক দিন পর যখন সবকিছু স্বাভাবিক হয়ে যায়, তখন তার দাদি কনরকে তার মায়ের পুরনো ঘরটি দেখায়, যা এখন সে কনরের জন্য প্রস্তুত ছিল। সে যখন ঘরে যায়, তখন সে তার মায়ের পুরনো ডায়েরিটি খুঁজে পায়, যেখানে তিনটি গল্পেরই অঙ্কন করা হয়েছিল। তাছাড়া তার মাও এই দানবের অঙ্কন করেছিলেন, অর্থাৎ যখন সে ছোট ছিল তখন সেও এই দানবটিকে দেখতে পেত এবং সে তার কাঁধে বসেছিল। এখন এখান থেকে আমরা জানতে পারি যে কনর পুরো সিনেমায় যে দানবটি দেখতে পেত তা কেবল তার কল্পনা ছিল, অর্থাৎ তার কল্পনা, যা কেবল কনরের মনেই ঘুরপাক খাচ্ছিল এবং কেউ তা দেখতে পেত না, কারণ সে বাস্তব জগতে ছিল না। আর সেই দানবটি তার কল্পনায় এসে তাকে তার মায়ের মৃত্যুর কথা ব্যাখ্যা করার চেষ্টা করছিল, যাতে সে দ্রুত এই তিক্ত সত্যটি মেনে নিতে পারে যে তার মা তাকে চিরতরে ছেড়ে চলে যাচ্ছেন। এই কারণেই দানবটি তাকে বলছিল যে আমি তোমাকে সুস্থ করতে এসেছি, কারণ কনর কখনো ভাবতে পারেনি যে আমার মা আমার কাছ থেকে দূরে চলে যেতে পারেন। সে কেবল ভেবেছিল যে আমার মায়ের ব্যথা চলে যাওয়া উচিত, কারণ সে ক্লান্ত ছিল। কিন্তু দানবটি তাকে তার মায়ের চিন্তাভাবনা এবং স্বপ্ন দেখিয়ে সত্যের মুখোমুখি হতে সক্ষম করে তুলছিল। এখন তার মা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু কনর লজ্জিত ছিল যে আমি কেন ভাবতাম যে আমার মা ঈশ্বরের ভালোবাসার পাত্র হবেন, আমি কেন তার যত্ন নিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। কিন্তু দানবটি তাকে ব্যাখ্যা করে যে এটি প্রতিটি ব্যক্তির ইচ্ছা যে তার ব্যথা শেষ হোক, তাই তোমার এতে লজ্জিত হওয়া উচিত নয়। এই ছবিটি এখানেই শেষ।